জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এবং প্রত্যেকটা মানুষ গুপ্তকে গুপ্তই বলবে। পাকিস্তানিদের চাইতেও ভয়ানক খারাপ হচ্ছে জামাতে ইসলাম, যারা রাজাকার, আলবদর, আল শামস হয়ে বসবাস করেছে। জামাত বলতে পারেন অন কাইন্ড অফ আপনি ইবলিসের মতো একটা বিষয়। ছাত্রলীগ করা ছেলেরা এসে জামাত শিবিরের পোস্টদারি নেতা হয়ে গেছে। আপনাকে নিয়েও তো নানা আলোচনা সমালোচনা রয়েছে। আমার বিরুদ্ধে অর্থনৈতিক কোনো অভিযোগ না থাকলে হলো, আমি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকলে হলো। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটে। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আমরা সরাসরি চলে যাচ্ছি নয়নের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং সোজা সাপটা অনুষ্ঠানটাকে। আমরা যেটি দেখছি যে সরকারের 2 মাস পার হয়েছে, পার্লামেন্ট চলছে, প্রথম অধিবেশন চলছে। পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথও অনেকটাই উত্তপ্ত হতে দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা বিরোধী দল, এবং এনসিপি, তারা হচ্ছে নানা কর্মসূচি দিচ্ছেন, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারা নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন। আপনি কি মনে করেন? প্রথমেই আপনি এমন একটা দলকে নিয়ে প্রশ্ন তুললেন যে দলটা বাংলাদেশের মানুষকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে, বাংলাদেশের মা বোনের ইজ্জত লুটেছে, দেশটাকেই চায় নাই, এরকম একটা দলকে নিয়ে কথা বলতে গিয়ে নিজের কাছে একটু ইতস্তবোধ হয় এবং প্রথমেই দলটার প্রতি একটা ঘৃণা ভিতর থেকে চলে আসে আর কি। আমি এদেশের সন্তান, এদেশে রাজনীতি করি, এদেশে বেড়ে ওঠা, এদেশের সাধারণ মানুষের সাথে হেসে খেলে বড় হয়েছি। বাবা চাচাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ না দেখলেও যতটুকু শুনেছি, বই পুস্তকে যতটুকু পড়েছি, পাকিস্তানিদের চাইতেও ভয়ানক খারাপ হচ্ছে জামাতে ইসলাম, যারা রাজাকার, আলবদর, আল শামস হয়ে বসবাস করেছে। তো বাংলাদেশটা জন্মের পর থেকেই যারা বাংলাদেশের ভালো চায় নাই, তারা এখন ভালো চাবে এটা আশা করা একটা বোকা। আমি ছাড়া আর কোনো কিছু না। আমি মনে করি যে এটা ওদের কাছ থেকে মানে আপনি যদি কলা গাছের কাছ থেকে আপনি খাট পালংয়ের কাঠ চান, তাহলে যেরকম জামাতে ইসলামের কাছ থেকে বাংলাদেশের মানুষের ভালো চাওয়া, বাংলাদেশের ভালো চাওয়া, সেটা একই রকম ব্যাপার। যে দল উত্তপ্ত আন্দোলনের কথা বলতেছেন, এরা আন্দোলন না, এরা দেশে বিশৃঙ্খলা তৈরি করে দেশটাকে পিছিয়ে নিয়ে যেতে চায়। তাছাড়া এদের কাছে যৌক্তিক কোনো আন্দোলনের প্রেক্ষাপট নেই এবং যৌক্তিক কোনো আন্দোলন তারা করতে পারবে না। আর এই যে বিশৃঙ্খলা করতে চায়, তো এই বিশৃঙ্খলা প্রতিহত করার মতো ক্যাপাসিটি বাংলাদেশের জনগণের আছে। যেরকম বাংলাদেশের জনগণ পাকিস্তানের সময় এদেরকে প্রতিহত করেছিল, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান এদের সাথে এরা ছিল, এদেরকে প্রতিহত করেছিল, ঠিক একই রকম এরা যখন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাওয়ার ষড়যন্ত্র তাদেরকে প্রতিহত করে দেবে বাংলাদেশের জনগণ। একসময় তো বিএনপির সাথে জামায়াতের জোট ছিল, একসময় বিএনপির সাথে জামাতের জোট ছিল, একসময় আওয়ামী লীগের সাথে জামাতের জোট ছিল, একসময় পাকিস্তানিদের সাথে জামাতের জোট ছিল। জামাত বলতে পারেন অন কাইন্ড অফ আপনি ইবলিসের মতো একটা বিষয়, যে যখনই দেখবেন যে ভালো কেউ, মানে কোনো মানুষ যদি মসজিদে নামাজ পড়তে যায়, তার উপরে দেখবেন ইবলিস ভর করে। বাংলাদেশের যারাই মনে করেন বাংলাদেশের ভালো করতে যাবে, ওরা যদি মনে করে যে এই লোকটা ভালো করতেছে, তার উপরে মনে করেন একদম ঠিক ইবলিসের স্টাইলে এসে ছলে বলে কলে কৌশলে কোনো না কোনো ওয়েতে ঢুকবে, ঢুকে মনে করেন ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করবে। সেরকম করে বাংলাদেশের বড় বড় দলের সাথে তাদের জোট ছিল এবং তারা ওই জোট থেকে সেপারেট টাইম বিতাড়িত হয়েছে। জামাত তো আবার ভিন্ন অভিযোগ করছেন, বিএনপির বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করছে না। যদিও আমরা দেখেছি যে 133টি অধ্যাদেশের মধ্যে অনেকগুলো অধ্যাদেশই এই পার্লামেন্টে পাশ করা হয়েছে, কিন্তু যে বিষয়গুলো নিয়ে তারা সবচেয়ে বেশি জোরালো ভূমিকা পালন করছেন, যে গুম কমিশন সহ আরও বেশ কয়েকটি মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, এগুলো সংসদে অনুমোদন
না করা নিয়ে তারা তো অভিযোগ তুলছে যে বিএনপি আসলে চাচ্ছে না বলে এটা হচ্ছে না। দেখেন, জুলাই সনদ হচ্ছে জামাতে ইসলামের একটা দোকান। এই দোকানটা খুব দ্রুতই বন্ধ হয়ে যাওয়ার পথে। বাংলাদেশের গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে জনাব তারেক রহমান। তারেক রহমান সাহেব বলেছেন যে দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে সই করেছে বিএনপি, সেই জুলাই সনদ 100% বাস্তবায়ন হবে। জুলাই সনদ তো জামাত ইসলাম যে জোটে রয়েছে, এই জোট কি জুলাই সনদে প্রথমেই সই করেছে? করেনি। জামাতে ইসলামের সাথে 11 দলীয় যে জোট রয়েছে, তারা 12 ফেব্রুয়ারির পরে এসে জুলাই সনদে সই করেছে। তো এইটা দিয়ে তাদের কাছে এখন কোনো ইস্যু নেই, মানে বাংলাদেশকে যে একটা অস্থিরতা তৈরি করবে এরকম কোনো ইস্যু নেই। এখন মনে করেন চিন্তা করতেছে যে ইস্যু যেহেতু নাই, যতটুকু আছে ততটুকুর ভিতরে দিয়ে এটা দিয়ে একটা অস্থিরতা তৈরি করা যায় কিনা সেই প্ল্যানিংয়ে আছে। সেটা জুলাই সনদ যখন বাস্তবায়ন হয়ে যাবে, আমরা যে জুলাই সনদ চেয়েছি সেই জুলাই সনদ যখন বাস্তবায়ন হয়ে যাবে, তখন এদের এই দোকানটা বন্ধ হয়ে গেলে দেখবেন এটা নিয়ে আর কোনো কথা বলতেছে না। এখানে যেটি সমালোচনার জায়গা তৈরি হচ্ছে, যেটি হচ্ছে বিশেষ করে গুম প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে। আপনি নিজেও গুমের শিকার ছিলেন, আপনি নিজেও পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। তো এটি আসলে এই অধিবেশনেই পাশ করা হলো না, এবং এটা নিয়ে তো মানে নানা ধরনের এটার চাইতে বেটার কোনো সরকারের কাছে পলিসি থাকতে পারে। এই বিএনপি তো এর আগেও সরকার চালাইছে, তাই না? এটার চাইতে বেটার কোনো পলিসি থাকতে পারে যে আমরা আরও ভালো কিছু করব, সেরকম প্ল্যানিং থাকতে পারে। সব প্ল্যানিং যে জামাতকে বলে করে করতে হবে এরকম তো বিষয় না। তাদেরকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে যে কোনটা বেটার হবে, কোনটা ভালো হবে দেশের জনগণের জন্য। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা দেখছি যে এই মঙ্গলবারও চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে, ভালোই সংঘর্ষ হয়েছে, এবং সেখানে দুই পক্ষেরই, ছাত্র দলেরও অনেকে আহত হয়েছে, শিবিরেরও অনেকে আহত হয়েছে। তো গণ অভ্যুত্থানের পরে মানুষ তো এক ধরনের পজিটিভ রাজনীতির স্বপ্ন দেখেছিল। তো সেই জায়গায় এরকম সংঘর্ষ বেশ কিছু জায়গায় হচ্ছে। ছাত্রদল শিবির, আপনাকে আমি যদি প্রশ্ন করি তাহলে আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশে কাদেরকে রক কাটা পাঠি বলা হয়? পায়ের রক কাটে, হাতের রক কাটে, বলতে পারবেন? জানেন, বলতেছেন না। জামাত শিবিরকে বাংলাদেশের রক কাটা পার্টি বলা হয়। জামাত শিবির একই রকম করে প্রত্যেকটা ক্যাম্পাসে চায় যে অস্থিরতা তৈরি হোক। অস্থিরতা তৈরি হলেই তো দেশে একটা অস্থিরতা। আপনি যতক্ষণে এই যে প্রশ্নটা করলেন, যে কথাটা বললেন, এই কথার মানে এই এতটুক সময় যদি সরকারের মাইন্ড সেট আপ যদি 30 সেকেন্ড 1 মিনিটের জন্য অন্য সাইডে চলে যায়, তাহলে আপনার উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে, দেশকে সুশৃঙ্খল জায়গার থেকে বাধাগ্রস্ত হবে। তারা চাচ্ছে যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে জানে অস্থিরতা তৈরি করে সরকারকে যেন এই দিকে ডাইভার্ট করে নিয়ে আসা হয়, উন্নয়নের দিকে ডাইভার্ট তারা না হইতে পারে এবং দেশের জন্য ভালো কিছু না হইতে পারে। জামাত শিবির এই কাজগুলো করে থাকে। আচ্ছা, দেওয়াল লিখনি নিয়ে যে জিনিসটা হয়েছে, গুপ্ত, আদৌ কি জামাত শিবির গুপ্ত না? আপনি ডাকসুর ভিপি বলেন আর যাদেরকেই রেজিকা জামাতের দেখতেছেন, এরা তো সবাই গুপ্ত ছিল, লুঙ্গির নিচেই ছিল। ছাত্রলীগ করা ছেলেরা এসে জামাত শিবিরের পোস্টদারি নেতা হয়ে গেছে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা সেন্ট্রাল শিবিরে হয়েছে, সব জায়গায় একই জায়গায়। তো আমি যদি গুপ্তকে গুপ্ত বলি, এটা যদি অপরাধ হয়, তাহলে আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এবং প্রত্যেকটা মানুষ গুপ্তকে গুপ্তই বলবে। ছাত্রদলের সাধারণ সম্পাদকের একটা পোস্ট দেখেছি যে গুপ্তকে গুপ্ত হিসেবেই পরিচয় করায় দেওয়া হবে, সারা বাংলাদেশে না, পৃথিবীতে বাংলাদেশি মানুষ যত জায়গায় আছে তাদেরকে গুপ্তদেরকে গুপ্ত হিসেবেই পরিচয় করায় দেওয়া হবে, রাজাকারদেরকে রাজাকার হিসেবে পরিচয় করে দেওয়া হবে, ধর্ষকদেরকে ধর্ষক হিসেবে পরিচয় করে দেওয়া হবে, যারা দখলদারিত্ব করে তাদেরকে দখলদারিত্ব হিসেবে পরিচয় করায় দেওয়া হবে। জামাত শিবির 5 তারিখের পরে আপনি দেখেন ব্যাংক, বিমা, জায়গা জমি লুটপাট করে তছনছ করে দিয়েছে, এবং তারা গুপ্ত কায়দায় থেকে আপনার ভিতরে মনে করেন কে জামাত কথা বলতেছে আপনি বুঝতে পারতেছেন না। আমি তো অনেক সাক্ষাৎকারে বলেছি যে আমি যদি জামাত শিবিরের এগেনস্টে কথা না বলি, প্রতিনিয়ত 1 মাস না বললে আমার ব্লাড টেস্ট করতে হবে যে আমি নিজে গুপ্ত হয়ে গেছি কিনা। এরা এতটা ভয়ঙ্কর, এরা মানুষের ভিতরে ইবলিসের রূপে ঢুকে মানুষকে মনে করেন শয়তান বানায়, তারপরে ছেড়ে দেয়।
আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই জামাত শিবিরকে গুপ্ত বলাই উচিত। এবং পাকিস্তানের সাথে মিলে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের মা বোনদেরকে যেভাবে ধর্ষণ করেছে, তাদেরকে ধর্ষণ হিসেবে সাইনবোর্ড মেরে দেওয়া উচিত এবং প্রত্যেকটা দেওয়ালে লিখে দেওয়া উচিত জামাত শিবির মানে ধর্ষক, জামাত শিবির মানেই ভণ্ড, জামাত শিবির মানেই গুপ্ত, জামাত শিবির মানেই ধান্দাবাজ, চান্দাবাজ, দখলদার। এটা প্রত্যেকটা ক্যাম্পাসে দেওয়াল লিখনি করে দেওয়া উচিত। সেটা আপনারা লেখেন আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড। আমি যেটা বলছি যে সংঘর্ষটি হলো, যারা আহত হয়েছে তারা তো এই দেশেরই সন্তান, সে ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, অথবা অন্য যে কোনো পার্টি করুক। তো এই যে 5 আগস্ট গণঅভ্যুত্থানে আপনারও বড় রোল ছিল, গত 17 বছর আপনারও বড় রোল ছিল। তো আমরা তো একটা পজিটিভ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আমরা তো পজিটিভলি চাই, কিন্তু সেই জায়গায় এই ধরনের সংঘর্ষ আবার আমরা দেখলাম, রক্তাক্ত হচ্ছে তরুণরা। এটা কি আসলে কাম্য কিনা? জামাতের নেতাকর্মীরা বাহির থেকে এনে আপনার লোকজনদেরকে দাওশটা দিয়ে হাত পায়ে কোপাইছে আর কি। তো জামাত শিবির যেটা করতে চাচ্ছে, এই যে আপনি যে বললেন যে যারা আহত হয়েছে তারা তো বাংলাদেশেরই সন্তান, এই যে যাদেরকে ধরে ধরে নিয়ে রক কাটে এবং মানুষের উপর অতর্কিতভাবে হামলা করে, তাদেরও তো অনেকে আহত হয়েছে। তাদেরও অনেকজন আহত। একটা গ্যাঞ্জামে তো দুই পক্ষ আহত হবে, এটাই স্বাভাবিক। কেউ মার খাবে, কেউ মার দেবে, ব্যাপারটা তাই না? কিন্তু গ্যাঞ্জামটা তো ক্রিয়েট করছে তারা। গ্যাঞ্জামটা ক্রিয়েট করলো কে? আগে তাদেরকে আইডেন্টিফাই করার দরকার। তারা গ্যাঞ্জাম ক্রিয়েট করে প্রত্যেকটা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভিসির সাথে যেভাবে মানে আচার ব্যবহার করেছে, যেরকম কথাবার্তা বলেছে, প্রত্যেকটা কাজে ওদেরকে শারীরিকভাবে টর্চার করা যায় যদি মানে মানুষ মনে করে। কিন্তু যেহেতু জাতীয়তাবাদী দল বিএনপি, গণতন্ত্রে বিশ্বাসী জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে যে সবার বলার অধিকার আছে, সবাই বলতে পারে, সেই কারণে মানুষ এরকম করে চুপ করে থাকে। দেখেন জামাত শিবিরের পৃষ্ঠপোষকতায় দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, দেশের পার্লামেন্টের সর্বোচ্চ নেতাদেরকে নিয়ে খুবই আজে বাজে ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। তাদেরকে কি চাইলে জাতীয়তাবাদী শক্তি প্রতিহত করতে পারে না? পারে। আমরা একটা পর্যায় পর্যন্ত সময় দিচ্ছি যে তারা শুধরে যাক। কিন্তু যদি না শুধরে দেওয়ালে পিঠ থেকে গেলে তো একসময় আমরা এটা প্রতিহত করবই। এটা তো অস্বীকার করা কিছু না। যেমন এই যে প্রতিহত করার যে বিষয়টি আপনি বলছেন, মানে আপনি রাজপথের নেতা, এটা এক সেন্সে ঠিক আছে, কিন্তু আপনি যদি ডেমোক্রেটিক দেশগুলোতে দেখেন, গণতান্ত্রিক মানে যাদেরকে আমরা আদর্শ গণতান্ত্রিক দেশ বলি, সেখানে কিন্তু আপনার আলোচনা সমালোচনা আমাকে নিয়ে হতে পারে, আপনাকে নিয়ে হতে পারে, মানে সেটা তো মানে আমি দুই পক্ষের কথাই বলছি। এই যে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, এই আমরা তো সেটাই চাই না। আমরা সেটাই চাই না দেখে তো শারীরিকভাবে অ্যাসাল্ট করি না। আমরা যদি শারীরিকভাবে অ্যাসাল্ট করতে চেতাম, আপনি দেখেছেন যে নির্বাচনী পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসার পরে আপনার কোনো জায়গায় কোনো বাড়িঘর ভাঙচুর হয়েছে না। আপনি দেখেছেন যে বিএনপির কোনো নেতাকর্মী কোনো জামাত শিবিরের নেতাকর্মীকে যে শারীরিকভাবে অ্যাসাল্ট করেছে না। 5 তারিখে দেখেছেন, 5 আগস্টের পরে বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা সমাবেশ করে বলে দিয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বিএনপির দ্বারা নিরাপদ থাকে। জামাত শিবিরের কাছ থেকে কি সেটা পেয়েছেন? না। 5 তারিখের পরে আপনি দেখেছেন যে ব্যাংক দখল করেছে, 5 তারিখের পরে আপনি দেখেছেন যে বিমা দখল করেছে, 5 তারিখের পরে দেখেছেন যে হসপিটাল দখল করেছে, 5 তারিখের পরে আপনি দেখেছেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা মানুষের জমি ওপেন অস্ত্র ঠেকিয়ে দখল করে নিয়েছে, দেখেছেন না? 12ই ফেব্রুয়ারির পরে বিএনপি সরকার গঠন করার পরেও বিএনপি চাচ্ছে যে কোনো প্রকার কোনো সহিংসতা দেশে না আসুক, কিন্তু সেইখানেই সেই জায়গাটায় দুর্বলতার সুযোগ নিয়ে তারা মনে করতেছে যে বিএনপি যখন কারোর সাথে গ্যাঞ্জাম করতে চায় না, আমাদেরকে পা পাড়ায় ধরে গ্যাঞ্জাম করতে হবে, গ্যাঞ্জাম করে দেশে একটা অস্থিরতা তৈরি করতে হবে। এটা হচ্ছে জামাত শিবিরের ব্যাড টেন্ডেন্সি। এই টেন্ডেন্সিকেই যেমন স্বৈরাচারকে প্রতিহত করা হয়েছে, যেমন স্বৈরাচার বাংলাদেশের ভালো চায় নাই, বাংলাদেশের মানুষের ভালো চায় নাই, তাদেরকে প্রতিহত করেছে সাধারণ জনগণ। জামাত শিবিরকে ভোটের মধ্য দিয়ে প্রতিহত করেছে, লাল কার্ড দেখিয়েছে কিন্তু জনগণ। জামাত শিবিরকে কিন্তু বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে, যে কারণে কোনো রকম করে মনে করেন অন্য কোনো আদার্স দল, ভালো দল না থাকার কারণে বিরোধী দলে আসতে পেরেছে। জামাত শিবিরের আগে আপনি দেখেছেন যে জোটে থেকেও কোনোদিন 30টার উপরে সিট পেয়েছে না। এবার আল্লাহর মানে কোনো রকম করে তারা বিরোধী দলে গেছে, সেই জায়গাটা তারা থাকতে চাচ্ছে না, না থেকে
মানুষের ওই লোভ লালসার বিটে থেকে মনে করতেছে তারা তো রক্ত দেখে অভ্যস্ত, তারা একটা সবসময় রক্ত দেখে অভ্যস্ত। আপনি জামাত শিবিরের দেখবেন যে নেতাকর্মীদেরকে ট্রেনিং দেওয়া হয় রক কাটার জন্য, হাতে পায়ের রক কাটার জন্য ট্রেনিং দেওয়া হয়। তারা ওই চিন্তাধারা থেকেই মনে করতেছে দেশে একটা অস্থিরতা তৈরি করতে হবে। বিএনপি সবসময় চায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলুক এবং সবার বলার অধিকার থাকুক। আপনি দেওয়াল লিখনি, আপনি বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে মা বোন তুলে কথা বলতেছেন, আপনাকে কোনো কিছু বলা হচ্ছে না। ছাত্রদল দেওয়াল লিখনি করতে গেছে, সেখানে আপনি যে অতর্কিত হামলা করলেন, এটা হয় নাকি? এটা অস্থিরতা কারা তৈরি করতেছে? এটাই জনগণের কাছে প্রশ্ন, যে দেশে অস্থিরতা কারা তৈরি করতে চাচ্ছে? বিএনপি তো অস্থিরতা তৈরি করতে চায় না। বিএনপি দেশ যত শান্ত থাকবে তত বিএনপি ডেভেলপ করতে পারবে দেশকে। আর তারা চিন্তা করতেছে, তারা তো বলেছে যে 12 দিনও সরকারকে ভালো থাকতে দেব না। ঠিক একই রকম করে স্বৈরাচার যেরকম বলেছিল যে 12 দিনও বিএনপিকে ভালো থাকতে দেবো না, বা 10 দিন বিএনপিকে ভালো থাকতে দেবো না, 3 মাস ভালো থাকতে দেবো না, জামাত শিবিরও কিন্তু একই ডায়লগ দিয়েছে। সেটার ধারাবাহিকতাই মানুষকে অতর্কিত হামলা করতেছে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করতেছে জামাত শিবির। সেই অভিযোগটা কিন্তু তারাও আবার বিএনপির বিরুদ্ধে দিচ্ছে। অভিযোগ করলে তো অনেকজন করতেই পারে। আমি যদি দেখি যে পার্লামেন্টের যে পরিবেশ, পার্লামেন্টে কিন্তু মোটামুটি সহনশীল পরিবেশে সবাই কথা বলছে, যে যার মতো আপনি করে পার্লামেন্টকেই দেখেন, হ্যাঁ, পার্লামেন্টে দেখেন যে বিএনপির নেতারা কত নম্রতা, ভদ্রতা, সভ্যতার সাথে মানুষকে কথা বলে, স্পিকারের সাথে কথা বলে। আর আপনি যাদেরকে দেখছেন যে যারা অস্থিরতা তৈরি করতে চায়, তাদের ল্যাঙ্গুয়েজ দেখবেন, তাদের লাউডিং, মানে কত লাউডলি কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। এটাতে আমি বলবো যে এটা স্টুপিড ছাড়া অন্য কিছু না। পার্লামেন্টে আমরা যদি দেখি, কিন্তু সেখানে কিন্তু গণতান্ত্রিক একটা চর্চা হচ্ছে, আমরা দেখছি যে সেখানে মানে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু একটা বাউন্ডারির মধ্যে দিয়ে হচ্ছে। বাট এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা দেখি যে এক দল আরেক দলকে গালাগালি করছে, আপনি যেটি বললেন যে মা বোনদের গালাগালি করছে, তারাও অভিযোগ করছে, আপনারাও অভিযোগ করছেন, এবং এগুলো আসলে বাস্তবে ঘটছে, এই যে গালাগালির ঘটনাগুলো, এবং খুবই বিশ্রী ভাষায়। তো এই জায়গাতে আসলে কিভাবে এটা, মানে দেখেন, অভিযোগ তো দুই পক্ষে। দেখেন, আমার কাছে, আমি আমার ফোন দিয়ে এই পর্যন্ত, এটা তো সবাই শুনতেছে দেখতেছে, এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোনো মানুষকে একটা গালাগালি করে মেসেজ দিয়েছি। আমার ফোন আপনাকে দেখাইলে আপনি দেখবেন প্রতিনিয়ত মনে হয় 50 থেকে 60টা করে মেসেজ আসে অকথ্য ভাষায় গালাগালি করে। সেটা ওই বিদেশি নাম্বারগুলো ইউজ করে ওরা, বিদেশি এই বট বাহিনী, আলবটর, আল শামস, এরা বিদেশি নাম্বারগুলো ইউজ করে বিভিন্নভাবে, এবং ফেসবুকে ফেক আইডি খুলে মেসেঞ্জারে খুবই অকথ্য ভাষায় গালাগালি করে, যেটা তারা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় করে থাকে। যোগ্য নেতাদের যোগ্য শিষ্য হয়। জনাব তারেক রহমান সাহেবকে দেখেছেন যে আপনি এখন যদি পার্লামেন্টে দুইজনকে দেখেন, একজনকে মানুষ চুম্মা বাবা বলে, আর একজনকে বলে যে কত নম্র, ভদ্র, সভ্য, মানুষের সাথে কত কুশল বিনিময় করে, কত মাইডিয়ার ভাবে। আর তাদেরকে আপনি বিদেশি ডেলিগেটদেরকে পিছন থেকে জড়াই ধরতেছেন। একটা মানে প্রাপ্তবয়স্ক ছেলেরা আপনি ডেকে এনে মনে করেন ঠোঁটে চুমা দিচ্ছেন, একটা ছোটো বাচ্চাকে আপনি ঠোঁটে চুমা দিচ্ছেন। নেতার কাছ থেকে ক্যারেক্টার শিখতে হয়। তো গাধার পালে কিন্তু গাধাই যায়, হরিণের পালে কিন্তু হরিণই যায়। ওই গাধার পালে গাধাগুলাই আছে, যে কারণে এরা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে করে পাবলিকলি কথা বলে। আপনাকে নিয়েও তো নানা আলোচনা সমালোচনা রয়েছে। 5 আগস্টের পরে বেশ কয়েক জায়গায় নানা অভিযোগও উঠেছে, সেগুলো নিয়ে আপনি বিভিন্ন সময় কথা বলেছেন, বিশেষ করে আপনার স্লোগান নিয়ে। সেটা নিয়ে অনেকে প্রশংসা করে, অনেকে সমালোচনা করে। কি বলবেন? যে যেরকম করে দেখে, স্লোগানটা হচ্ছে রাজনীতিক একটা লোককে অর্গানাইজ করা, লোকের ভিতরে স্পিরিট আনা একটা স্লোগানের ব্যাপার। এখন স্লোগানটা যদি আপনার বিপক্ষে যায় আপনি খারাপভাবে দেখবেন, স্লোগানটা যদি আপনার পক্ষে যায় আপনি ভালোভাবে দেখবেন। যে যেরকম করে দেখে, বিষয়টা হচ্ছে যে আমি যাদেরকে নিয়ে স্লোগান দিই, যাদের বিরুদ্ধে স্লোগান দিই, স্বৈরাচার হাসিনাকে নিয়ে আমি স্লোগান দিয়েছি হাজার হাজার বার, কোটি কোটি বার। হাসিনা কি আমাকে ভালোভাবে দেখবে? আমি চুম্মা বাবাদেরকে নিয়ে অনেক স্লোগান দিয়েছি, চুম্মা বাবারা কি আমাকে ভালোভাবে দেখবে? দেখবে না। চুম্মা বাবার অনুসারীদেরকে কি আমাদেরকে ভালোভাবে দেখবে? দেখবে না। এটা নিয়ে আমি কোনো কিছু মনে করি না। আমার কথা হচ্ছে যে আমার বিরুদ্ধে অর্থনৈতিক কোনো অভিযোগ না থাকলে হলো।
আমি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকলেই হলো, আমি দখলদারিত্বের মানে পক্ষে না থাকলেই হলো, আমি আমার বিরুদ্ধে মন গড়া যারা অভিযোগ দিয়েছে তারা একটা অভিযোগ প্রমাণ করতে পারে নাই। আমি দেশের সুনামধন্য অনেক টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছি, ওপেন চ্যালেঞ্জ করেছি, আমাকে কিন্তু এখনও অভিযুক্ত করতে পারে নাই যে আমি কোনো ব্যক্তির কাছে চাঁদা চেয়েছি, আমি কোনো ব্যক্তির কোনো প্রতিষ্ঠান দখল করেছি, কোনো জায়গায় কোনো রকম কোনো অকারেন্সে জড়িয়েছি। আমার কাছে যদি কোনো মানুষ তদবির করতে আসে, কোনো তদবির তাগাদা করতে আসে, আমি সেই তদবিরটাও করি না, কারণ আমার কাছে মনে হয় যে তদবির জিনিসটা খুবই খারাপ একটা জিনিস এবং সবচেয়ে বেলজ্জিত একটা জিনিস। হ্যাঁ, একজন লোকের কাছে আমি তদবির করতে গেলাম, তার আমাকে পছন্দ হলো না, সে আমাকে মনে করেন দুইটা বেশি কথা শোনালো, আমার দাঁত কেলায় হ্যাঁ হ্যাঁ করতে করতে চলে আসতে হলো। আমি আমার রাজনীতির জন্য যতটুকু প্রয়োজন আমার নেতা, আমি যার দল করি সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে বলি, উনি যদি মনে হয় দিই, না হলে দেয় না। আমি অল্পতে সন্তুষ্টতে বিশ্বাসী। সরকার গঠনের পরে আমরা দেখছি যে, আমি অনেককে চিনি যারা 17 বছর মাঠে ছিল, বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা অথবা যুব দলের যারা তরুণ, এই যে গণ অভ্যুত্থানেও যাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, তাদের অনেককেই হতাশা প্রকাশ করতে দেখে আমি আপনারও দু একটি বক্তব্য দেখেছি যে কিছুটা আপনিও একটু ক্ষোভ জানিয়ে বক্তব্য দিয়েছেন। সরকার আর দল কি এক হয়ে যাচ্ছে কিনা? দেখেন, সরকার তো দলেরই একটা অংশ, দলের প্রতীক নিয়েই কিন্তু এমপি হয়, সেই এমপিদের ভোট মানে এমপিদের সমর্থনে কিন্তু সরকার হয়। দল দল বলতে পারেন যে আপনার সরকারের মেরুদণ্ড, তাই না? দল না থাকলে তো সরকার গঠন করা যায় না। দলকে প্রাধান্য দিয়েই আমাদেরকে সামনে চলতে হবে। নেতাকর্মীদের ভিতরে আপনি হতাশার ভিতরে যতটুকু দেখেছেন, আমি যতটুকু বলেছি সেটা ছিল হচ্ছে যে, আমি তো 2 মাসে এখনও কমিটি গঠন হয় নাই, তো ওরকম কোনো কিছু দেখি নাই। কমিটি গঠন হওয়ার পরে মূল্যায়ন অবমূল্যায়নের বিষয়টা প্রশ্ন আসে, এখন পর্যন্ত সেটা বিচার বিশ্লেষণ করার সময় হয়নি। নেতাকর্মীদের ভিতরে যতটুকু হতাশা আমি দেখেছি, আমার নেতাকর্মীদের ভিতরেও দেখেছি, আমারও মাঝে মাঝে খারাপ লাগে যে আপনি যখন দল করতেন, আপনি দলকে ছেড়ে বিপদে রেখে হয় গ্রামের বাড়িতে চলে গিয়েছেন, আবার এখন ঢাকায় আসতেছেন, নেতাদের বাসায় বাসায় ঘুরঘুর করতেছেন, নেতারা যে জায়গা যাচ্ছে সেই জায়গা সবার আগে চামচামি করে ব্যাগটা টানতেছেন। তাদেরকে দেখলে খারাপ লাগে। ওই নেতাদের পাশে যারা দলকে ফেলে রেখে বিদেশ পাড়ি দিয়েছে, তারা যখন আবার এসে বলে যে আমি তো সবচেয়ে বেশি ত্যাগী, আমি তো ত্যাগ স্বীকার করেছি, তখন আমার কাছে হাসি পায় যে তুমি ত্যাগ স্বীকার করছো ততটুকু যে যখন পুলিশের ভয়ে তুমি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছো, এটা হলো তোমার ত্যাগ। ওই ত্যাগকে আমরা মানে খুবই নেগলিজেন্সিভাবে ঘৃণা করি আর কি। তারা যখন এসে মানে এই যে কোট স্যুট টাই পরে, ওই যে যারা এতদিন যাবৎ দল করেছে, হামলা শিকার হয়েছে, মামলা শিকার হয়েছে, জেল কেটেছে, পরিবারের সদস্যদেরকে হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের কাছে এসে যখন ত্যাগের গল্প শোনায় তখন খারাপ লাগে। তখন নির্যাতিত নেতাকর্মীরা মনে করেন মনে কষ্ট পায়। ঠিক একই রকম করে যারা দলকে বিপদে রেখে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, তারা এসে যখন বলে যে আমি তো দলের অমুক, 17 বছর কোনো খবর নাই, 17 বছর আগে যদি দল কোনো সময় করে থাকে গত বিএনপির পিরিয়ডে, তখন তারা এসে বলে যে আমি তো অমুক, আমি তো অমুক পোস্টে ছিলাম, আমি অমুক নেতা ছিলাম। তারা যখন এসে ত্যাগী নেতাদেরকে দলের গল্প শোনায় তখন এটা খারাপ লাগে। নেতাকর্মীদের ভিতরে এতটুকু ক্ষোভ এখনো আছে, ক্ষোভ যাচাই বাছাই করার সময় এখনো হয়নি, তবে জনাব তারেক রহমান সাহেবের প্রতি ত্যাগী নেতাকর্মীদের, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিশ্বাস আছে যে ত্যাগীদেরকে উনি মূল্যায়ন করবেন। সংরক্ষিত আসনে যেসব নারীদের দিয়েছে, এই মনোনয়নটি মোটামুটি ভালো হয়েছে। আমরা দেখেছি যে সাবেক ছাত্র দলের অনেক নেত্রী সেখানে রয়েছেন, রাজপথে যারা ছিল সেখানে রয়েছেন। তারপরে দু একটি সেখানে যে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে সেটি নিয়ে সমালোচনা তৈরি হচ্ছে। একজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এগুলো কি আসলে মাঠ পর্যায়ে কিছুটা হতাশ করে কিনা, অথবা প্রত্যেকটা গভর্নমেন্টের একটা পলিসি থাকে,
প্রত্যেকটা গভর্নমেন্টের একটা পলিসি থাকে, প্রত্যেকটা মানুষের একটা পলিসি থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা পলিসি থাকে। যাদেরকে দেওয়া হয়েছে, জনাব তারেক রহমান সাহেব তো বিচক্ষণ নেতা। জনাব তারেক রহমান সাহেব কোনো কিছু হিসাব নিকাশ করেই যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে দিয়েছে। 36টা আসনের ভিতরে তো আপনি সব নেতাকে, সব নেত্রীদেরকে আপনি মূল্যায়ন করতে পারবেন না, সব ত্যাগীদেরকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। আপনার একটা একটা জায়গায় যদি আপনি একটা তরকারি রাঁধতে যান, তাহলে কখনো হলুদ লাগে, কোনো হলুদ লাগে, মরিচ লাগে, তেল লাগে, রসুন লাগে, আদা লাগে, সব কিছু মিলাই কিন্তু একটা তরকারিতে হয়। তো এই যে 36 জনকে দিয়েছে, সব কিছু মিলায়েই এই 36 জনকে দেয়া হয়েছে। আমি মনে করি এখানে যারা ত্যাগী ছিল তাদেরকে আরো অনেক জায়গা আছে, তাদেরকেও সেই জায়গা প্রোভাইড করবে, তাদেরকে এখানে- সেভাবে এখানেও তো মূল্যায়ন ত্যাগী করবে। আছে। আমি বলছি এখানে তো মেজরিটি ত্যাগী। দুই একটি মনোনয়ন নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ না, মাধ্যমে, এটা আমি তো বললাম যে দলের একটা পলিসি আছে, সেই পলিসিটা হয়তো যারা সমালোচক তারা বুঝতেছে না, বা কিছু লোক দেখবেন যে হুদামিসাই সমালোচনা করে, তাদের কাজটাই হচ্ছে সমালোচনা। তাদের বাসায় কোনো কাজ নাই, সারাদিন মনে করেন ঘুমায় আর মোবাইল টেপে, এই মোবাইলে মনে করেন ফেসবুকে একটা সমালোচনা পোস্ট করে দিল। আপনি দেখবেন যে যারা সমালোচনা করে পোস্ট করে, এদের ম্যাক্সিমামই সমালোচনা পোস্ট, আলোচনা, পজিটিভ কোনো আলোচনার পোস্ট আপনি এদের ভিতর থেকে দেখবেন না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঙ্গে।